অর্থনীতিতে চ্যালেঞ্জ থাকলেও ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর সরকার। ফরেন চেম্বারের এফডিআই সম্মেলনে প্রধানমন্ত্রী। ট্যাক্স ভ্যাট সহজ হওয়ায় টেকসই বিদেশি বিনিয়োগের আশা। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে নানা গুঞ্জন চলছে, জানালেন ইসি রহমান এল মাসুদ। পদ খালি হলে আইন অনুযায়ী পরের 90 দিনের মধ্যে নির্বাচন। সকাল বলতে রাত বলতে নাই, এইটু আর নাই। তারা সঠিকভাবে বলতে পারতেছে না যে আসলে কোন সময় তারা গ্যাস দিবে। লাইনে গ্যাস নেই, গ্যাস না থাকার কারণে আমরা গ্যাস দিতে পারছি না। দিন দিন তীব্র হচ্ছে গ্যাস সংকট। রাজধানীতে ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ লাইনে, সড়কে যানজট। রান্নার গ্যাসেও স্বল্পচাপ বাসাবাড়িতে। জিয়া হত্যা মামলায় মোজাফফরকে মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার দেখানোর নির্দেশ ট্রাইব্যুনালের। 23 সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন। শাপলা চত্বর মামলার অভিযোগ দাখিল সোমবার। প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে মোদির বিচারের আশ্বাসেও সরানো যাচ্ছে না বিক্ষোভকারীদের। যন্তর মন্তরে অনড় অবস্থান। দিল্লিতে 16টি মেট্রো স্টেশন বন্ধ। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ইশতিয়াক আহমেদ এবং আমি সুমাইয়া রাত্রি। অর্থনীতিতে চ্যালেঞ্জ থাকলেও ব্যবসা ও বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশে ব্যবসা বাণিজ্যের প্রসারে সরকারের নীতি গুরুত্বপূর্ণ। দেশে অনেক চ্যালেঞ্জ থাকলেও একই সঙ্গে সামর্থ্যও রয়েছে বলেন সরকার প্রধান। ট্যাক্স ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিতের জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 2034 সালের মধ্যে দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিতে বদ্ধপরিকর তার সরকার। বাকিটা জানাচ্ছেন সাব্বির রোজ। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ভঙ্গুর ব্যাংকিং খাতে সুশাসন ফেরানো এবং দুর্বল রাজস্ব ব্যবস্থাপনা ঠিক করা সহ অর্থনৈতিক খাতে বহুমুখী চ্যালেঞ্জ সামনে রেখে কাজ করছে সরকার। দেশে বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যে দেশ বিদেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে প্রতিনিয়ত বৈঠক অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী। এমন পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থানের লক্ষ্যে এক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের বড় প্ল্যাটফর্ম FCCI। বৃহস্পতিবার এই আয়োজনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে ভ্যাট ট্যাক্স প্রক্রিয়া সহজীকরণ, সরকারি সেবার ডিজিটালাইজেশন সহ বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে জোর দিচ্ছে সরকার। The new forward-looking BNP government wants your companies to invest and expand in Bangladesh. Whether you are a local entrepreneur or a foreign investor. When you invest in Bangladesh, our government will invest in you through our time, support and policies. This is a commitment we will try our best to keep, inshallah. Their message was clear. Bangladesh needs stronger legal protection for investment, modern regulatory framework, simpler tax system, easier profit repatriation, deeper capital market and better infrastructure, of course. প্রধানমন্ত্রী বলেন, 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করতে দৃঢ় প্রতিজ্ঞ তার সরকার। We are improving ports, logistics, infrastructure and energy security while encouraging greater investment in renewable energy. Our government is determined to build a $1 trillion economy by 2034. Our first budget provides targeted incentives for priority sectors, including renewable energy, pharmaceuticals, electronics, digital services, agro-processing, advanced textile, healthcare, and logistics.
সুনির্দিষ্ট নিয়মভিত্তিক বিশ্ব অর্থনীতির সাথে তাল মিলিয়ে বেসরকারি খাতকে গড়ে তুলতে দেশের শীর্ষ ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানান সরকার প্রধান। to invest and flourish in Bangladesh. সাব্বির রোজ, এখন, ঢাকা। রাজধানী জুড়ে নতুন করে বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট। চুলায় আগুন জ্বলছে টিমটিম করে, রান্নার কাজ হয়ে উঠেছে দুরূহ। এর মধ্যেই নতুন মাথা ব্যথা সিএনজি স্টেশনের গ্যাস সংকট। বৃহস্পতিবার রাজধানীর প্রায় সব স্টেশনেই দেখা গেছে গাড়ির দীর্ঘ লাইন। এতে নতুন করে ভোগান্তিতে চালকেরা। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। রাজধানীর শেওড়াপাড়া এলাকার এই বাসায় দিনের বেশিরভাগ সময়ই থাকে না গ্যাস। মাঝে মধ্যে যতটুকু গ্যাস পাচ্ছেন তাতে নিভু নিভু করে জ্বলছে চুলো। এতে ঠিকঠাক রান্না করতে পাচ্ছেন না গৃহকর্ত্রী তাসলিমা বেগম। বলছেন এই চিত্র নিত্যদিনে। মনে করেন সকাল বলতে রাত বলতে নাই, এই একটু আছে আর নাই, মনে করেন এই নাই, ওই অল্পই, যে একটার পর কোন সময় দেখা যায় আছে, আবার কোন সময় নাই। বাসাবাড়ি গ্যাস সংকটের এমন চিত্র পুরো রাজধানী জুড়ে। মিরপুর, শেওড়াপাড়া, কাফরুল, মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ এলাকায় পুরনো এই সংকট নতুন করে তীব্র আকার ধারণ করেছে। গ্যাস সকালবেলা থাকেই না এবং সন্ধ্যার পরেও গ্যাস থাকে না, রান্না করা যায় না এবং ধাপ করে চলে যায়, একবারে গ্যাস নাই। আবার যে সময় আসে আপনার গ্যাসটা একদম অনেক স্লো। অন্যদিকে ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনই বাড়ছে তরলীকৃত গ্যাসের জন্য অপেক্ষা। গত কয়েকদিন ধরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ঘাটতিতে নাকাল চালকরা। দিনের বেশিরভাগ সময় তাদের চলে যাচ্ছে গ্যাস নিতে। রাতে 3টা বাজে সিরিয়ালে দাঁড়াই, 3 ঘন্টা লাগে গ্যাস নিতে। গাড়ি আমরা চলাবো কখন, আমরা খাবো কখন, আমাদের খুবই সমস্যা হয়ে গেছে। 4.5 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় 70 টাকার গ্যাস পাইছি। 70 টাকার গ্যাসে 600 টাকা ভাড়া মারছি। মারার পরে তারপর বিকেলে কমপক্ষে 10টা পাম্প ঘুরছি, গ্যাস পাইনি, না পাই গাড়ি বন্ধ করছি। সবচেয়ে বেশি বিপাকে ভাড়ায় চালিত যানবাহনের চালকরা। বলছেন 6 থেকে 7 ঘন্টা অপেক্ষা করে যতটুকু গ্যাস পাচ্ছেন তাতে জমার টাকায় তারা তুলতে পারছেন না। বসে রয়েছে সিরিয়ালে, কোনো গ্যাসটা যেন আমরা কিছু পাচ্ছি না। আর কতক্ষণ বসে থাকে, আর কতক্ষণ পরে পাবো সেইটার কোনো শিওর নাই। এখন আমরা লাইনে আছি, এখন আরো প্রায় 50টা গাড়ির পিছনে। পাম্পের কর্মীরা বলছেন চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া না গেলে এই সংকট থেকে মিলবে না মুক্তি। জ্বালানি মন্ত্রণালয় বলছে মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে হঠাৎ ত্রুটি হওয়ায় গ্যাস সংকট বেড়েছে। 2-1 দিনের মধ্যে সংকট কেটে যাবার আশ্বাস তাদের। এদিকে তিতাস এমডি জানিয়েছে প্রতিদিন 200 মিলিয়ন ঘনফুট ঘাটতি থাকছে। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের সংকট নিয়ে আরও খবর জানাতে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, সরবরাহ পরিস্থিতি নিয়ে কি বলছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ? কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রে আপনাকে প্রথমে জানিয়ে রাখি, আসলে যে সংকটটি তৈরি হয়েছে এই সংকটটি মনে করিয়ে দিচ্ছে ডিজেল পেট্রোলের যে সংকট কিছুদিন আগে চলমান ছিল, সেই সংকটের কথা। আজকে সারাদিন আমরা ঘুরেছি, বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, সকাল থেকে বেশ কয়েকটি সিএনজি স্টেশনে গিয়েছি, চিত্র একই রকম। এখন বর্তমানে যে সিএনজি ফিলিং স্টেশনে আমরা রয়েছি, এখানে আমরা যে বিষয়টি দেখলাম সেটি হচ্ছে যে সকাল 6টা থেকে 12টা অবধি তারা কোনো ধরনের সিএনজি ফিলিং যে কার্যক্রম সেটি চালাতে পারেনি এবং সবশেষ কিছুক্ষণ আগে তারা শুরু করেছেন, কিন্তু সেখানেও পর্যাপ্ত চাপ না থাকায়, অর্থাৎ সিএনজি ভরার জন্য যে ধরনের প্রেশার থাকা দরকার ছিল সেই প্রেশার না থাকায় কিন্তু বিলম্ব হচ্ছে। ঠিকঠাকভাবে যারা সিএনজি সংগ্রহ করছেন তারাও বলছেন যে ঠিকঠাকভাবে তারা পাচ্ছেন না, অর্থাৎ 80 থেকে 100 টাকার মতো তারা পাচ্ছেন। প্রায় 6 থেকে 7 ঘন্টা অপেক্ষা করে এই 80-100 টাকার সিএনজি নিয়ে তারা আসলে করবেন কি, এই প্রশ্ন রাখছিলেন আমাদের কাছে। এবং আমরা চালকদের সাথে কথা বলেছি, চালকরা আমাদেরকে জানিয়েছে যে, বিশেষ করে সিএনজি চালকরা আমাদেরকে জানিয়েছে তারা আজকে সারাদিন ধরে শুধুমাত্র সিএনজি গ্যাস সংগ্রহের জন্যই বিভিন্ন স্টেশন ঘুরছেন। ভাড়ার জন্য তারা যাত্রী নিতে পারছেন না এবং যেই টাকা জমা দিতে হয় তাদেরকে প্রতিদিন 1100 টাকার মতো জমা দিতে হয়, সেই টাকা পর্যন্ত তারা তুলতে পারছেন না। এরকম বেশ কয়েকজন জানালো যে তারা 400 থেকে 500 টাকা আজকে সারা দিনে তারা ভাড়া মেরেছেন। অর্থাৎ এই যে
সংকট, এই সংকট তাদেরকে বড় ধরনের ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছে। অফিস গামী যে সকল গাড়ি রয়েছে কিংবা ব্যক্তিগত যে সকল গাড়ি রয়েছে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে ডিউটি 8 ঘন্টা বা 12 ঘন্টা, তারপরে আবার এই 5 থেকে 6 ঘন্টা শুধুমাত্র গ্যাস সংগ্রহ করার জন্য তাদেরকে সময় দিতে হচ্ছে। নিজেদের খাওয়া দাওয়া বিশ্রামের যে ব্যাপারটুকু, সেই ব্যাপারটুকু কিন্তু এই ক্ষেত্রে তারা আসলে কাটাতে পারছেন না। এই ভোগান্তির কথা আমাদেরকে জানিয়েছিলেন। আপনি যে প্রশ্নটি শুরু করেছিলেন আমাকে, যে সিএনজি স্টেশনের যারা রয়েছে কর্তৃপক্ষ তারা আসলে কি বলছেন। সিএনজি স্টেশনের কর্তৃপক্ষ বলছে যে তিতাস থেকে পর্যাপ্ত গ্যাস না পাওয়া পর্যন্ত তাদের আসলে কিছুই করার নেই। এবং আমরা জানি যে জ্বালানি মন্ত্রণালয় বলেছে যে ভাসমান যে টার্মিনালগুলো রয়েছে সেই টার্মিনালের ত্রুটির কারণে পর্যাপ্ত গ্যাস তারা সরবরাহ করতে পারছেন না। সেটা হয়তো 2-1 দিনের মধ্যে সেই ত্রুটির সমাধান তারা করে ফেলবেন। তখন হয়তো বা গ্যাসের যে সংকট সেটি থেকে উত্তরণের একটা পথ তৈরি হবে। এই ছিল আমার কাছে সবশেষ। রাত্রি গ্যাস সরবরাহের সংকট নিয়ে বিস্তারিত জানাতে মতিঝিল থেকে যুক্ত ছিলেন মাহবুব হাসান রিপন। জানছিলাম ঢাকার পরিস্থিতি, এবার জানবো ঢাকার বাইরের কি পরিস্থিতি। গ্যাসের সংকট এবং পাম্পে গ্যাসের চাপ কম থাকায় যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ফিলিং স্টেশনগুলোতে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না অনেকে, ভোগান্তি বেড়েছে যানবাহন চালকদের। বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। গ্যাস সংকট ও গ্যাসের চাপ কম নিয়ে কি বলছেন পাম্প মালিকেরা, আর প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের চাহিদা কত, এখন পাওয়া যাচ্ছে কতটা? কোম্পানি লিমিটেডের কাছ থেকে, তবে বাস্তবে আমরা কিন্তু এখানকার যারা ফিলিং স্টেশন যারা কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে কথা বলেছেন। তারা বলছে যে এই পরিমাণ গ্যাস কিন্তু তারা পাচ্ছে না, যার ফলে কিন্তু বারবার আসলে যে গ্যাসের যে চাপ সেটি কিন্তু কমে যাচ্ছে এবং এতে করে তাদের যে এই যে গ্যাস অর্থাৎ গ্যাস বিতরণ বা যানবাহনগুলোতে যে গ্যাস সরবরাহ সেটি কিন্তু দেখাতে হচ্ছে বারবার। আমরা এখন আছি সরাইলের কুচ্চাপাড়া এলাকার একটি পাম্পে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে কিন্তু সকাল থেকে যে লাইন যেটি আসলে চলছিল এই যে গ্যাসের জন্য, মূলত গ্যাসের চাপ না থাকার কারণে কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস মিলছিল, যার ফলে কিন্তু একটু পরপরই কিন্তু যেই সিএনজি আসলে এখন এইমাত্র গ্যাস নিয়ে গেছে সেটি কিন্তু আবার একটি ট্রিপ মেরে আবার কিন্তু তাকে এসে লাইনে দাঁড়াতে হচ্ছে গ্যাসের জন্য, এবং এতে করে কিন্তু তাদের যে স্বাভাবিক যে কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। বিশেষ করে তাদের যেই আয় বা ইনকাম সেটিও কিন্তু কমে গেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে বাসাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের উপমহাব্যবস্থাপকের সঙ্গে আমি কথা বলেছিলেন, তিনি বলছেন যে তাদের আসলে কিছু লাইনে কিছু ত্রুটি রয়েছে। এছাড়া এখন যেহেতু একটি এলএনজি সংকট করছে সারা দেশে, সেই সংকটের কারণে কিন্তু এখানে তাদের যেই পাম্পগুলোতে কিন্তু আসলে যে গ্যাস সরবরাহ সেটি আসলে কিছুটা ব্যাহত হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে তিনি বলছেন যে তারা এখন যে পরিমাণে যেই চাপে আসলে গ্যাস সরবরাহ করছেন তাতে করে তাদের গ্যাসের সংকটই থাকার কথা না। তবে বাস্তবে কিন্তু ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে যে তাদের প্রতিটি স্টেশনে কিন্তু 2 PSI পর্যন্ত চাপ পড়লে 2 PSI পর্যন্ত চাপ এখন তারা গ্যাস পাচ্ছেন, যেটি আসলে একেবারেই কম। তাদের মূলত 8 থেকে 10 PSI চাপে যদি তারা গ্যাস পান সেক্ষেত্রে কিন্তু সকল যানবাহনগুলোকে আসলে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করতে পারবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম বাংলাদেশ পাম্পগুলিতে কিন্তু আসলে গেল 1 মাসের বেশি সময় ধরে কিন্তু সংকটটি চলছে, সেটি কিন্তু গেল 1 সপ্তাহ ধরে আরো কিছুটা বেড়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে বাসাবাদ কর্তৃপক্ষ বলছে যে এলএনজি সংকটটি নিরসন হয়ে গেলে পরে এই সংকটটি কিন্তু কেটে যাবে। তো আমার কাছে ইস্টাক এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এই যে সিএনজি পাম্পের যে সংকট ছিল সেই সংক্রান্ত সচেষ্ট। ঢাকার বাইরের সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও চলছে গ্যাসের সংকট। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আজিজুল সঞ্চয়। দল বহিষ্কার করলেও নৈতিক স্খলনজনিত কারণে সংসদ সদস্য পদ হারানোর কোনো আইনি ভিত্তি নেই, জানালেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। বলেন, কেবল দণ্ডপ্রাপ্ত আসামি হলে সেক্ষেত্রে সরাসরি ব্যবস্থা গ্রহণ করতে পারবে নির্বাচন কমিশন। এর বাইরে জাতীয় সংসদ থেকে চিঠি পেলে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যাপারে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে কমিশন বলে জানান কমিশনার। ব্যাকেটে জানাচ্ছেন মিয়া আমিরুল। সম্প্রতি এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় সাতক্ষীরা 4 আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা সমালোচনা। এমন অবস্থায় বুধবার নৈতিক স্খলনজনিত কারণ দেখিয়ে দল থেকে বহিষ্কারের ঘোষণা আসে।
তবে দলীয় বহিষ্কারের পর সংসদ সদস্য পদ থাকবে কিনা এমন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। বলেন, সংসদ থেকে চিঠি আসার পরেই আইনি ব্যবস্থা নিতে পারবে ইসি। দলের থেকে পদত্যাগ করা, এখন উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। এই এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটা উপর আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে, এবং সেই জিনিসটা আসতে হবে পার্লামেন্ট থেকে। কোনো পার্টির মধ্যে থাকলে আমার যতদূর মনে পড়ে, আমি যতদূর বুঝি, নির্বাচন কমিশনের এর উপর খুব একটা করণীয় নেই, যদি না পার্লামেন্ট থেকে এটা রেফার করা হয়। এই কমিশনার জানান, নৈতিক স্খলনজনিত কারণে কোনো সংসদ সদস্যকে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলেও তার সংসদ সদস্য পদ বাতিল করার এখতিয়ার আইনে নেই। সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক নির্বাচন কমিশনের নিকট রেফার করতে হবে। ওইটা পাওয়ার পর, নির্বাচন কমিশনের রেফারেন্স পাওয়ার পর এ ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক তার সিদ্ধান্ত জানাবে। সংবিধানের ৬৬ অনুচ্ছেদে সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা অযোগ্যতার বিষয়ে উল্লেখ আছে। নৈতিক স্খলনের বিষয়ে বলা আছে ৬৬(২) ঘ অনুচ্ছেদে, কিন্তু সেটি আদালতের সিদ্ধান্ত নিতে হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদেও এক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে সংবিধানের এই ২ অনুচ্ছেদের ব্যাখ্যার বাইরে সংসদ সদস্য পদ থাকবে কিনা সে বিষয়ে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি ১৭৮ অনুযায়ী স্পিকার নির্বাচন কমিশনে চিঠি পাঠাতে পারবেন। সবশেষ সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বক্তৃতার অবশিষ্ট অংশ উপস্থাপন করুন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। রাষ্ট্রপতির পদ খালি হলে আইন অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে ইসি নির্বাচনের ব্যবস্থা করবে বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। সকালে নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। গত কয়েকদিন ধরে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অসুস্থতাকে পদত্যাগের সম্ভাব্য কারণ হিসেবে দেখানো হতে পারে, এমন খবরও শোনা যাচ্ছে। তবে রাষ্ট্রপতি ঠিক কবে পদত্যাগ করতে পারেন বা তার স্থলাভিষিক্ত কে হবেন সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। তবে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার সাময়িকভাবে দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে এমপিদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। দেখেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবে কি করবে না এটা নির্বাচন কমিশনের কোনো বিষয় না। রাষ্ট্রপতির পদ যদি খালি হয় কোনো কারণে, সেটা পদত্যাগের মাধ্যমে হোক বা অন্যভাবেই হোক, তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে এবার মানবতাবিরোধী অপরাধের মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ শুনানি শেষে মোজাফফর হোসেনকে মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি ২ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এর আগে মঙ্গলবার চিফ প্রসিকিউটরের আবেদনের পর তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। প্রসিকিউশনের দাবি, জন ডো ছদ্মনামে যোগাযোগ রক্ষা করতেন মোজাফফর এবং জুলাই অভ্যুত্থান চলাকালেও মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। এছাড়া আগামী সোমবার ট্রাইব্যুনালে শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের নারী হলের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। পাশাপাশি বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছেন আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন। ইশতিয়াক, গতকাল রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে নারীদের যে একটি হল রয়েছে বিজয় ২৪ হল, সেই হলে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। গতকাল রাত 10:30টার দিকে এই যে বিজয় ২৪ হলের যে নারীদের যে ওয়াশরুম ছিল, সেই ওয়াশরুমে কিন্তু
ওয়াশরুমে একজন নারী শিক্ষার্থী কিন্তু যান এবং সেই সময়তে কিন্তু তিনি লক্ষ্য করেন যে সেখানকার যে ভেন্টিলেটর রয়েছে সেখানে একটি মোবাইল ফোন রয়েছে। তারপরেই সেখানকার যে পিছন সাইডটি যেটি রয়েছে সেখানে গিয়ে কিন্তু সেই হলেরই যে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিন বয়কে কিন্তু ধরা হয়। ইমাম হোসেন নাম তার, এবং তাকে কিন্তু সেই সময়ই তারা ধরে এবং মারধর করার পরে সেই ঘটনাটি স্বীকার করে যে তিনি এই ভিডিও ধারণ করেছেন এবং এর আগেও বেশ কয়েকবার কিন্তু এই ভিডিও ধারণ করেছেন তিনি, এমন কথা কিন্তু তিনি স্বীকার করেছেন, এমন কথা বলছেন এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা। শিক্ষার্থীদের যে দাবি রয়েছে সেই দাবিটি হলো যে মূলত এখানকার নারী হল যেটি রয়েছে, নারী হলের যা ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিন কিন্তু চালাবে নারীরা। তারা বলছেন যে নারীরাই সব কিছু করবে, সেখানে কেন পুরুষদের অ্যাক্সেস দেওয়া হয়েছে। এর পাশাপাশি এখানে নিরাপত্তা ব্যবস্থা একেবারে দুর্বল বলে তারা জানিয়েছে এবং তারা হুমকির মুখে রয়েছে, কারণ এভাবে যদি নারীদের ভিডিও ধারণ করা হয় সেক্ষেত্রে তারা কিন্তু বেশ বড় ধরনের হুমকির মুখে রয়েছে, এমন কথা কিন্তু তারা বলছেন। সে কারণে তারা পূর্ণাঙ্গ বিচারের দাবিতে কিন্তু আজকের এই আন্দোলন তারা করছেন এবং আজকে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু প্রশাসনিক যে কার্যক্রম সেটি বন্ধ রয়েছে। প্রশাসনিক যে কার্যক্রম এর পাশাপাশি কিন্তু একাডেমিক যে কার্যক্রম সেটিও কিন্তু বন্ধ রয়েছে। এখানে আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম যে এখানকার যে হল প্রভোস্ট রয়েছেন বিজয় 24 হলের তার সাথে, এবং তিনি যেটি বলছেন যে বেশ কিছু পদক্ষেপ কিন্তু তারা নিয়েছেন। প্রথমে কিন্তু যে অভিযুক্ত ছিল তাকে গ্রেফতার করা হয়েছে, পুলিশের হাতে দেওয়া হয়েছে। এর পাশাপাশি তার যে ফোনটি ছিল সেই ফোনটিও কিন্তু তারা নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ফরেনসিকের জন্য, অন্য কোনো ভিডিও আছে কিনা বা ডিলিট করা হয়েছে কিনা। এর পাশাপাশি 5 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সব মিলিয়ে বললে চলে যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু বেশ ক্ষুব্ধ শিক্ষার্থীরা, এবং তারা বলছেন যে এর যদি সঠিক বিচার না হয় সেক্ষেত্রে কিন্তু তারা ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ খবর। শহরের বাইরে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম, আর চিকিৎসা ঘাটতি এখনও দেশের মানুষের দারিদ্র্যের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবেদা রহমান। এছাড়া বৃহস্পতিবার সকালে রাজধানীর ইস্কাটনে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে শিক্ষাক্ষেত্রে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। ডক্টর জুবেদা রহমান বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশের জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের সংখ্যা এখনও অনেক কম। একই অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা বাজেট করেছে সরকার। জনগণের অর্থ যেন অপচয় না হয় তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। 70 থেকে 75% ডাক্তার শহরাঞ্চলে, কিন্তু 78% দেশবাসী থাকে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে। নার্সদের অনুপাত 0.549 বনাম 1000। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড 1.48 নার্স প্রতি 1000 জনের জন্য। সেই জন্যই চিকিৎসা এখনো দারিদ্র্যের অন্যতম কারণ। বাংলাদেশের সৃষ্টির পরে এই বছর যে বাজেট শিক্ষার পরে যাকে দেওয়া হয়েছে এবং 69,000 কোটি টাকা টোটাল বাজেট, সেই টাকা সত্যিকার অর্থে এখন দায়িত্ব কার? দায়িত্ব হচ্ছে আপনাদের, আমাদের সবার, যাতে এটা সঠিকভাবে জনগণের অর্থ ব্যয়িত হয়, মানুষ উপকৃত হয়। বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। রাজধানীর হাসপাতালগুলোতে বিভিন্ন জেলা শহর থেকে আসা রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসার জন্য নিজ এলাকা ছেড়ে ঢাকায় স্থানান্তর বাড়াচ্ছে মানুষের ভোগান্তি। চিকিৎসক ও কীটতত্ত্ববিদদের সংখ্যা এখনই পদক্ষেপ না নিলে আগস্ট ও সেপ্টেম্বরে ভয়াবহ রূপ ধারণ করতে পারে ডেঙ্গু। বিস্তারিত জুনায়না জাফরিনের প্রতিবেদনে। এই শহরে যাপিত জীবনে সমস্যার অন্ত নেই। নানা সংকট আর অসঙ্গতির মাঝেই দিন কাটাতে হয় নগরবাসীকে। এই যেমন অল্প বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা, আর এই জমে থাকা পানি নিয়ে আসে ডেঙ্গু আতঙ্ক। হাসপাতাল ঘুরে দেখা যায় গেল কয়েকদিনের তুলনায় বেড়েছে ডেঙ্গু রোগীদের ভিড়। রাজধানী তো বটেই, বাইরের জেলা শহর থেকেও ডেঙ্গু রোগী আসছেন ঢাকার হাসপাতালগুলোতে। তারা বলছেন এলাকায় চিকিৎসা সেবা নিশ্চিত না হওয়ায় ছুটতে হয়েছে ঢাকায়। পাশাপাশি এডিস মশার প্রকোপ কমানোর দাবিও জানান তারা। নারায়ণগঞ্জ জেলায় মশা অনেক বেশি, প্রতি ঘরে একজন হলো ডেঙ্গু আসছে হচ্ছে আর কি এরকম। ঢাকায় আসি চিকিৎসা করার জন্য, পরে ডেঙ্গুতে ধরা খাই। কুমিল্লা গরিপুর মেডিকেলে ভর্তি হচ্ছি,
আমরা ভর্তি হওয়ার পর ওইখানে 3 দিন নিছি। 3 দিন নেওয়ার পরে আমাদের জ্বর ভালো হইতেছে না। এই মেডিকেলে আজকে 3 দিন আমরা ইনশাল্লাহ সুস্থ, আমাকে আজকে বিদায় দিয়ে দিবে, ছুটি দিবে। পরিসংখ্যান বলছে চলতি মাসে 21 জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 4,753 জন। গেল জুন মাসে যা ছিল 1,700-র মতো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দ্রুত ডেঙ্গু দমনে উপযুক্ত পদক্ষেপ নেওয়া না হলে বাড়তে পারে ভয়াবহতা। রোগীদের সুস্থতার জন্য যথাযথ চিকিৎসা সেবা অব্যাহত আছে বলেও জানান তারা। আমাদের স্থানীয় রোগী যেমন ছিল, পাশাপাশি একটা উল্লেখযোগ্য সংখ্যায় বিভিন্ন জেলার রোগী এখানে আসতো রেফার হয়ে। জ্বরে আক্রান্ত হলেই চিকিৎসার আওতায় চলে আসা, নিশ্চিত হওয়া যে উনি ডেঙ্গুতে আক্রান্ত কিনা। যদি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আমাদের গাইডলাইন অনুসরণ করে চিকিৎসা নিলে তাহলে কোনো থাকবে না, দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। এদিকে বিশেষজ্ঞরা বলছেন দেশের বিভিন্ন জেলায় এডিস মশার ঘনত্বের পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। তাই যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে আগস্ট-সেপ্টেম্বরে বাড়তে পারে আক্রান্তের সংখ্যা। বাংলাদেশের প্রতিটি জেলা এবং উপজেলাতে এই মুহূর্তে এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স 20-এর উপরে আছে, যেটি ডেঙ্গু ছড়ানোর জন্য অত্যন্ত উপযোগী। বাংলাদেশে এই মুহূর্তে আমরা যদি সঠিকভাবে ব্যবস্থা নিতে না পারি তাহলে আগামী মাস, বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বর, এই দুটি মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার একটি ঝুঁকি আছে। ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতার পাশাপাশি স্থানীয় প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ নেয়ার তাগিদই বিশেষজ্ঞের। জুনায়না জাফরিন, এখন, ঢাকা। সুনামগঞ্জ ও তিস্তা নদ নদীর পানি কমে স্বস্তি ফিরলেও কক্সবাজারের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে ভোলায় জোয়ারের প্রভাবে নদীর পানি বৃদ্ধি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিস্তারিত প্রতিবেদনে। সুনামগঞ্জে কমতে শুরু করেছে প্রায় সব নদ নদীর পানি। সুরমা নদীর পানি এখন বিপদসীমার নিচে। বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢল কমে যাওয়ায় আপাতত জেলায় বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে ভাটি অঞ্চলের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। আমরা খুব ঝুঁকিপূর্ণের মধ্যে আসলাম, এখন আল্লাহর রহমতে পানি কমতেছে বা রোজ উঠতেছে, এখন একটু খুব শান্তিতে আছি আমরা। কি পানি ভেঙে এই পার থেকে এটা খুব কষ্ট হইতো, এখন পানি কমে খুব ভালো লাগে। এদিকে টানা 2 দিন ধরে বিপদসীমার নিচে তিস্তার পানি। কেটেছে বন্যা আতঙ্ক, স্বাভাবিক হতে শুরু করেছে নদী তীরের মানুষের জীবন। একই সঙ্গে উত্তরাঞ্চলের শাখা নদীগুলোর পানিও কমছে। তবে উজানের ভারী বৃষ্টি ও ঢল দেখা দিলে তিস্তার 2 তীরের রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া, লালমনিরহাটের হাতিবান্ধা এবং কুড়িগ্রামের নিম্নাঞ্চল আবারও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে কক্সবাজারে 2 দিন ভারী ও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনায় গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। বাতাস একটু বেশি আছে, বাট কোনো প্রেসার গ্রেডিয়েন্ট নাই, যার কারণে একটু বেশি বাতাস থাকলে ওইটা তেমন সমস্যা করবে না, মানে সিগন্যাল দেওয়ার মতো ওই পর্যায়ে যায় নাই। বৈরী আবহাওয়া ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে ভোলায় মেঘনা নদীর পানি বিপদসীমার উপরে। জেলার বেড়িবাঁধের ভেতর ও বাইরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় 10,000 মানুষ। এছাড়া ইলিশা ফেরি ও লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পরিস্থিতি বিবেচনায় ভোলা নদীবন্দরে 1 নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। শাহানা জাহান, এখন। ভোলায় মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বেড়িবাঁধের ভেতর ও বাহিরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী অন্তত 10,000 মানুষ। এদিকে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগর, প্রতিকূল আবহাওয়ায় সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না জেলেরা। বিস্তারিত জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান আর কক্সবাজার থেকে মোহাম্মদ মোর্শেদ। প্রথমে যাচ্ছি ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, মেঘনার পানি বৃদ্ধিতে কয়টি গ্রাম প্লাবিত হয়েছে আর ভোগান্তি কমাতে প্রশাসনের কোনো উদ্যোগ দেখছেন কিনা? হওয়ার কারণে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, বিশেষ করে সাগরের নিম্নচাপ এবং লঘুচাপের কারণে ভোলার মেঘনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হওয়ার কারণে বিশেষ করে এই অঞ্চলের নিম্নাঞ্চল বিশেষ প্লাবিত হওয়ার কারণে কিন্তু অনেক ঘরবাড়ি প্লাবিত হওয়ার কারণে কিন্তু অনেক ঘরবাড়ি তলিয়ে যাওয়ার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনাদের জানিয়ে রাখি, ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন যেই কলাতলি রয়েছে, কলাতলির বেশ কিছু এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। এছাড়াও যে ষাটনল এলাকাগুলো, সেখানেও কিন্তু প্লাবিত অবস্থায় রয়েছে। এছাড়াও যে আপনাকে জানিয়ে রাখি, ভোলা সদর
উপজেলার যেই রাজাপুর এবং ধনিয়া ইউনিয়নের যেই কাঠির মাথা এলাকা রয়েছে সেখানেও কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত অবস্থা রয়েছে। এলাকার মানুষ কিন্তু একরকম পানিবন্দী অবস্থা রয়েছে, বিশেষ করে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে এলাকায়। আর আরেকটি বিষয় যে জানিয়ে রাখি, পানি বৃদ্ধির কারণে কিন্তু যেই ফেরি এবং লঞ্চ ঘাট উভয় কিন্তু গ্যাংওয়ে এবং সংযোগ সড়ক ডুবে যাওয়ার কারণে লঞ্চে যাতায়াত করতে অনেকটা বিঘ্নিত হচ্ছে। সেখানেও কিন্তু গ্যাংওয়ে ডুবে যাওয়ার কারণে কিন্তু পল্টনে উঠতে কিন্তু যাত্রীদের অনেক বিপর্যয় পড়তে হচ্ছে বলে কিন্তু আমরা দেখেছি। এই বিপর্যয়ের জন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছেন, তারা বলছেন যে এখনো অতি জোয়ারের কারণে নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে এবং মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিছুদিন পরে এই যখন এই সাগরের লঘুচাপ এবং নিম্নচাপে কমে যাবে তখন এই পানির উচ্চতা কিছুটা লাঘব হবে বলে কিন্তু পানি উন্নয়ন বোর্ড সূত্রে আমরা জানতে পেরেছি। অপরদিকে যে বিআরডব্লিউটিসির কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে লো ওয়াটার যে ঘাটটি রয়েছে তা ডুবে যাওয়ার কারণে কিন্তু হাই ওয়াটার ঘাট দিয়ে তারা ফেরিতে যানবাহন পারাপার হচ্ছে, কিন্তু তাতেও কিন্তু তাদের 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে বলে কিন্তু তারা জানিয়েছে। এছাড়াও যে ইলিশা লঞ্চ ঘাটে সৃষ্টিপূরক ধসের কারণে কিন্তু একটি ঘাট কিন্তু ইতিমধ্যেই বন্ধ রয়েছে, অপর বিপরীতে আরেকটি ঘাট কিন্তু ইতিমধ্যেই বন্ধ রয়েছে, অপর বিপরীতে আরেকটি ঘাট দিয়ে যাত্রী পারাপার হচ্ছে, কিন্তু সেখানেও কিন্তু গ্যাংওয়ে ডুবে যাওয়ার কারণে কিন্তু সেই পল্টনেও কিন্তু ঢাকা ভোলা যাত্রীরা কিন্তু অনেকটাই বিপর্যয় হচ্ছে। সবশেষে বলা যায় যে ভোলার মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে বেড়িবাঁধের বাইরে যে সকল নিম্ন অঞ্চল রয়েছে তা কিন্তু প্লাবিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে ভোলার মেঘনার পাড় থেকে সর্বশেষ তথ্য। এ পর্যায়ে জানবো কক্সবাজারের পরিস্থিতি, সেখানে আছেন মোর্শেদ। সাগরের পরিস্থিতি কি, জেলেদের কি অবস্থা জানাবেন? ইশতিয়াক, কক্সবাজার সৈকতের আকাশ জুড়ে মেঘের রাজত্ব। সকাল থেকে যে তুমুল বৃষ্টি শুরু হয়েছিল সেটি কিন্তু কিছুটা থেমেছে, যদিও বা সাগরের সর্বশেষ পরিস্থিতি যদি বলতে হয় সমুদ্র খুবই উত্তাল রয়েছে এবং যে এখনও পর্যন্ত কোনো ধরনের সতর্কতা সংকেত দেওয়া হয়নি, যদিও বা আবহাওয়া অধিদপ্তর থেকে বলছে আজ এবং আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আমরা সকাল থেকে কক্সবাজার ফিশারি ঘাটের সার্বিক পরিস্থিতি জানানোর চেষ্টা করেছি। ফিশারি ঘাটে আমরা দেখতে পেয়েছি বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রে থেকে ফিশিং ট্রলারগুলো ফিরে এসেছে এবং যদি কক্সবাজার সৈকতের পরিস্থিতি বলতে হয় সমুদ্র খুবই উত্তাল রয়েছে এবং উত্তাল সমুদ্রের মাঝে পর্যটকদের সমুদ্র স্নান করতে দেখতে পাচ্ছি, যদিও বা লাইফগার্ড থেকে বলা হচ্ছে সমুদ্র স্নান করা বিপজ্জনক। যদিও বা সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন কক্সবাজার উপকূলের হাজার হাজার জেলে, তারা নানা দুশ্চিন্তার মধ্যে আছেন, যেহেতু বৈরী আবহাওয়ার কারণে তারা আবারও সমুদ্র থেকে ফিরে আসতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখেছি গত 1 মাস ধরে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে কক্সবাজারে। সেক্ষেত্রে কক্সবাজারের বিশেষ করে কক্সবাজারের নাজিরাট্টায়, কক্সবাজারের মহিষখালী, কুতুবদিয়া সহ অন্তত লাখেরও বেশি জেলে তারা দুশ্চিন্তার মধ্যে আছেন, আতঙ্কে আছেন, যেহেতু কক্সবাজারে অনেক মানুষের জীবন জীবিকা এই সমুদ্রকে ঘিরে এবং অনেক জেলে পরিবার আছেন, তারা একমাত্র সমুদ্র থেকে আয় উপার্জন করে তারা সাগরে যায়। সেক্ষেত্রে তারা সাগর থেকে আবার ফিরে আসতে হচ্ছে, সাগর থেকে মাছ ধরতে না পারে, তাদের আয় রোজগার অনেকটা বন্ধ। সেক্ষেত্রে নানা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন জেলেরা। সেক্ষেত্রে আমরা দেখেছি যে কক্সবাজারের যে ফিশারি ঘাট রয়েছে সেখানে সকাল থেকে অনেক ফিশিং ট্রলার ফিরে এসেছে এবং অন্যদিকে কক্সবাজারের আবহাওয়ার সার্বিক পরিস্থিতি যদি বলতে হয় সকাল থেকে কক্সবাজারে ভারী বৃষ্টি হচ্ছিল এবং গত 24 ঘন্টায় 72 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। কক্সবাজারের যে সার্বিক পরিস্থিতি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ এবং আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং গত 24 ঘন্টায় 72 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং একটু পিছনেই যদি আপনাদেরকে দেখাতে চাই, কক্সবাজার সমুদ্র খুবই উত্তাল রয়েছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি আজ এবং আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। ভোলায় মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল, এদিকে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগর। ভোলা ও কক্সবাজারের আবহাওয়ার পরিস্থিতি জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। পদত্যাগ করতে চাইলে রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ আছে, সেক্ষেত্রে সরকারের বলার কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। বলেন, পদত্যাগ করতে চাইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার সাংবিধানিক বিধান আছে। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি না সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে। সেটা তো সরকারের পক্ষ থেকে তো আর কিছু বলা হচ্ছে না। আবার আপনারা পত্রিকায় দেখছেন যে গুঞ্জন শোনা যাচ্ছে ইত্যাদি, আমিও শুনছি।
জানাবো দেশের বাইরের খবর। প্রশ্ন ফাঁস করে তরুণদের ভবিষ্যৎ নষ্টের পেছনে দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জবাবে তরুণদের ভবিষ্যৎ নষ্টের জন্য মোদীকেই দায়ী করেন রাহুল গান্ধী। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি। চলমান বিক্ষোভের জেরে ইন্টারনেটের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির 16টি মেট্রো স্টেশন। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আগামী 4 সপ্তাহের মধ্যে পুলিশকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। এদিকে শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে অনশন ভাঙ্গার আশ্বাস দিয়েছেন অধিকার কর্মী সোনম ওয়াংচুক। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। টানা 34 দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। পুলিশের লাঠিচার্জ ও নির্যাতনের মুখেও তারা তাদের দাবি আদায়ে অনড়। প্রতিদিনই দলে দলে শিক্ষার্থীদের সঙ্গে ককরোচ পার্টির সমাবেশে যোগ দিচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। এমন অবস্থায় সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে কোনো আপোষ হবে না। সরকারের দমনপীড়নের মধ্যেও ককরোচ পার্টি তাদের অহিংস আন্দোলন অব্যাহত রাখবে। हमारा प्रोटेस्ट जैसे चला रहा था वैसे ही चलता रहेगा। हमारा प्रोटेस्ट तब तक वापस नहीं लिया जाएगा जब तक धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं होता। और हम चाहते हैं कि सोनम सर अपना अनशन तोड़े। গেল বুধবার রাতে যন্তর মন্তরের সিজিপি সমর্থকদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের অভিযোগ, তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে আন্দোলনকারীরা। পরে তাদের ছত্রভঙ্গ করতে পদক্ষেপ নেয় পুলিশ। এই ঘটনায় কয়েকশো অজ্ঞাত আসামি করে 10টি অভিযোগ গঠন করা হয়। নিরাপত্তার সংখ্যায় জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সমাবেশের আশপাশে বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। আন্দোলন দমাতে মোদী সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ ককরোচ জনতা পার্টির। চলমান বিক্ষোভের জেরে বন্ধ করে দেয়া হয়েছে দিল্লির 16টি মেট্রো স্টেশন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এইসব স্টেশন বন্ধ রাখার কথা জানিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। শিক্ষার্থীদের দাবি আদায়ে 25 দিন ধরে অনশন করছেন অধিকার কর্মী সোনম ওয়াংচুক। আন্দোলনকারী তরুণদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে অনির্দিষ্টকালের অনশন ভাঙার আশ্বাস দেন তিনি। और वो आश्वासन अगर जल्द मिल जाए तो मैं आप सबके और जो नेतागण यहाँ पर आए उनकी बातों का इज्जत करते हुए अनशन आज ही तोड़ूंगा। চলমান বিক্ষোভের মুখে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তরুণদের কল্যাণ ও ভবিষ্যৎ নিশ্চিত করা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এক্স বার্তায় তিনি বলেন, দ্রুত বিচার আদালতের মাধ্যমে প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে। তরুণ সমাজের ভবিষ্যৎ নষ্টের পেছনে দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। জবাবে বিরোধী কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ভারতের তরুণদের ভবিষ্যৎ নষ্টের জন্য প্রধানমন্ত্রী মোদী সবচেয়ে বেশি দায়ী। এক্স বার্তায় তিনি অভিযোগ করেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে মোদী সরকার। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার বিষয়ে আবেদন শুনতে বুধবার অস্বীকৃতি জানায় ভারতের সুপ্রিম কোর্ট। একদিন পরই এ বিষয়ে 2টি জনস্বার্থ মামলা শুনতে চেয়েছেন দিল্লি হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে স্বাধীন তদন্তের মাধ্যমে পুলিশকে জবাব দাখিল করার আদেশ দিয়েছেন প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ। ভিডিও ফুটেজ ও অন্যান্য রেকর্ড সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে। তানভীর জনি, এখন বিশ্ব। আন্দোলন দমাতে শিক্ষার্থীদের নজরদারিতে রাখা সহ তাদের মোবাইল ডেটা বিশ্লেষণ করছে পুলিশ। সরকারের দমন নিপীড়নের অভিযোগের মধ্যে ককরোচ জনতা পার্টির সমর্থনে এগিয়ে আসছে সাধারণ মানুষ। দেশের বিভিন্ন শহর থেকে তাদের জন্য বিনা পয়সায় পাঠানো হচ্ছে খাবার, জমেছে খাবারের স্তূপ। তাদের সমর্থন জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রী। তানভীর জনের আরেকটি প্রতিবেদন। ভারতের দিল্লির যন্তর মন্তরে প্রতিদিনই জড়ো হচ্ছে হাজার হাজার শিক্ষার্থী। তাদের দিনরাত কাটছে সমাবেশ স্থলেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত যন্তর মন্তর ছাড়বে না তারা। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সহায়তায় এগিয়ে আসছে সাধারণ মানুষ। নামে বেনামে তাদের জন্য পাঠাচ্ছে খাবার। বিনা পয়সার এসব খাবার বিভিন্ন ফুড ডেলিভারির মাধ্যমে তাদের কাছে পৌঁছানো হচ্ছে। রান্না করা খাবারের পাশাপাশি রয়েছে নানা ধরনের প্যাকেটজাত খাদ্য। जंतर मंतर पे जाके भाइयों को चाय दे दो जाके जंतर मंतर पे लाके बांट दो। स्टूडेंट सेवा है, स्टूडेंटों के लिए है ये, तो मेरे से यही कहा गया है कि वहाँ पे जाके दे दो आप।
শিক্ষার্থীদের এই অবস্থান ঘিরে চায়ের দোকান খুলেছেন বহু মানুষ। কেউ ফল এনে তাদের মধ্যে বিলি করছে। এরই মধ্যে সমাবেশ স্থলে খাবারের স্তূপ জমেছে। এমন অবস্থায় আর খাবার না পাঠাতে অনুরোধ জানিয়েছেন ককরোচ জনতা পার্টির নেতারা। তরুণদের পাশে দাঁড়িয়েছেন বহু শিল্পী, রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, অধিকার কর্মী সহ বলিউডের অভিনেতা অভিনেত্রীরা। শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতায় রূপ নেয় দুঃখ প্রকাশ করে বলিউড সুপারস্টার সালমান খান শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। সামাজিক মাধ্যমে নিজের পুরনো ছবি শেয়ার করে বলেন, এই প্রজন্ম ভারতকে গর্বিত করবে। এদিকে আন্দোলনে সমর্থন জানিয়ে দিল্লির সমাবেশস্থল যন্তর মন্তরে উপস্থিত হন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। তাকে স্বাগত জানায় ককরোচ জনতা পার্টি। এছাড়াও তাদের সমর্থনে যন্তর মন্তরে আসেন ভারতের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী শাবানা আজমি। শুধু বলিউড নয়, তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজও তরুণদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করে হাজির হন সমাবেশে। তবে সশরীরে আসতে না পারলেও সামাজিক মাধ্যমে আন্দোলনে শরিক হয়েছেন অনেকেই, যাদের মধ্যে অন্যতম নাসিরুদ্দিন শাহ, জিনাত আমান, অভয় দেওয়াল, সোনাক্ষী সিনহা সহ আরও অনেকেই। এদিকে আন্দোলন দমাতে সরকারের বিভিন্ন দমনপীড়ন নিয়েও অভিযোগ উঠেছে। এমনকি নজরদারিতে রাখা হয়েছে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের। তাদের চ্যাট, লোকেশন, মোবাইল ডাটা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের জন্য 20টি আলাদা টিম গঠন করেছে দিল্লি পুলিশ। তানভীর জনি, এখন। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon TV।